ইয়াস, একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? ঘর ভর্তি লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল ইয়াস। বয়স তার কতই বা হয়েছে, 30 কি 31 বছর হবে। এমন ভাবে তার মা বলছেন, মনে তো হচ্ছে তার বয়স 50 পেরিয়ে 60-এ পা দিয়েছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে ইয়াস। বলল ওনাকে, আম্মু, আমি অতটাও বুড়ো হয়ে যাইনি এখনো। ছেলের কথায় সুফিয়া বলে উঠলেন, বুড়ো হয়ে যাওনি মানে? এই মেয়ের বয়স খুব বেশি হলে তোমার ভাগ্নি সিমির মতো হবে। ওর কাছে তো তুমি বুড়োই। মায়ের সাথে তাল মিলিয়ে বলল আফিয়াও। ও আম্মু, তুমি বুঝতে পারছো না? এই জন্যই এতবার বলার পরও তোমার ছেলে বিয়েতে রাজি হচ্ছিল না। কে জানে কে এই মেয়ে, কোথা থেকেই বা ধরে নিয়ে এসেছে ওকে। এদিকে ইয়াসের প্রচন্ড রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়িতে ফিরতেই এমন হবে জানলে এখানে কখনোই আসতো না আজকে। সবাইকে থামাতেই ইয়াস ধমক দিয়ে এবার বলে উঠল ওদেরকে, তোমাদের এই মেলোড্রামা এবার বন্ধ করবে? প্রত্যুত্তরে আফিয়া রেগেই বলে উঠল, আমরা মেলোড্রামা করছি? বিয়ে করতে না করতে এমন কথা? অনেক কিছুই ভেবে রেখেছিলাম। ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে। কত মজা করবো তার বিয়েতে। আর তা হলো কোথায়? পুরো কথাটা শেষ করার আগেই আবারও ধমক দিয়ে উঠল ইয়াস, কানো ঝালাপালা বোনের এই বকবকানিতে। আপিয়া, একটু চুপ করবি? ভাইয়ের এত বড় ধমকে কেঁপে উঠল আপিয়া। রাগী মুখ করে তাকিয়ে রইল অন্যদিকে। এদিকে ইয়াস শান্ত হলো। একবার তাকালো ওর পিছনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পরে আবার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ে করেছি না বলে তুমি তো এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু। বিয়ে করে বউ নিয়ে এসেছি এখন, তাকে বরণ করবে। এত কথা কিসের তোমাদের? সুফিয়া তখন ধমক দিয়ে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে বলেছি? কোনো প্রাপ্তবয়স্ক বিয়ে উপযুক্ত মেয়েকে, এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে আনতে বলিনি তোমাকে ইয়াস। কে এই মেয়ে? আর এই মেয়ের পরিচয় বাকি? ইয়াস তখন প্রত্যুত্তর করল মায়ের কথায়, পরিচয়? ও খন্দকার ইয়াস রায়হানের ওয়াইফ, তোমার আর আব্বুর বৌমা, এ বাড়ির একমাত্র ছেলের বউ। আর কোনো পরিচয়ের দরকার আছে আম্মু? ছেলের এরকম উত্তরে হতভম্ব হয়ে গেল সুফিয়া বেগম। যে ছেলে কখনোই ওনার মুখের উপর কথা বলতো না, সেই ছেলে আজ ঘরভর্তি মানুষের সামনে এভাবে কথা বলছে ওনার সাথে। ছেলের মুখ পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সুফিয়া বেগম, ইয়াস, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলতে শিখেছো? তুমি বড় হয়ে গিয়েছে বলে কি তোমার সিদ্ধান্ত তুমি সব একাই নেবে? মায়ের কথার উত্তরে প্রত্যুত্তর করলো না ইয়াস। এত দূর জার্নি করে এসে এত কথা বলতে ভালো লাগছে না ইয়াসের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। ইয়াস ওর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে সামনে নিয়ে এলো। তারপর মেয়েটাকে চোখে ইশারা করলো। চোখের ইশারা করতেই মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলো ওর সামনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগমকে। মেয়েটা নিচু হতেই সরে গেল সুফিয়া বেগম। মায়ের এই কাজে ইয়াসের ভালো লাগলো না বিষয়টা। মেয়েটির হাত ধরে নিয়ে গেল তার নিজের রুমে। ঘরে মানুষজন সবাই তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। রুমে এসেই কোনো দিকে না তাকিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ইয়াস। প্রায় অনেকক্ষণ ধরে সময় নিয়ে শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে এলো। মাথাটা এবার ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে কেবল ইয়াসই জানে। রুমে আসতেই বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে চোখ পড়ল ওর। মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়েছে। মেয়েটার ভয়টা পাওয়ারই কথা। বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গেছে, ভাবলেও খারাপ লাগছে ওর। হাতে টাওয়ালটা রেখে আস্তে আস্তে হেঁটে চলে গেল মেয়েটার কাছে। বলল, ওকে ইয়াস, তোমার নাম কি? পরনে থাকা শাড়ির আঁচলটা মুঠোয় নিয়ে মুচড়ামুচি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না ইয়াসের দিকে। নিচের দিকে তাকিয়ে মিনমিন করে কণ্ঠে বলে উঠল, কাশপিয়া। ইয়াস তখন শান্তভাবেই মেয়েটিকে বলে উঠল, আগে পিছে কিছু নেই, শুধুই কাশপিয়া? মেয়েটা তখন মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলল নিজের পুরো নামটা। কাশপিয়া জামান উপমা, সবাই কাশপিয়া নামেই ডাকে। মেয়েটির কথায় ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকালো ইয়াস। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে, এই মেয়ে, তোমার কি তোতলানোর অসুখ আছে? ইয়াসের কথা শেষ হওয়ার সাথে সাথে পটপট করে মাথা দুলিয়ে না সূচক উত্তর দিল কাশপিয়া। মেয়েটি এরকম কাজে হাসলো ইয়াস। ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বয়স বেশি হলে 18-এর কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, লম্বা চুল,
সঙ্গে সুন্দর হাসি অধিকারিণী মেয়েটা। ইয়াস মুগ্ধ হয়ে দেখলো মেয়েটিকে। এই মেয়েটা এতদিন কোথায় লুকিয়েছিল? কেন সে আগে দেখা দেয়নি ইয়াসের কাছে? পরক্ষণেই আবার মাথায় এলো সে পাগলের মতো এসব কি ভাবছে। মেয়েটা বাচ্চা, ইয়াসের সঙ্গে তা যায় না কোনোভাবেই। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকাঝকা করে দিয়ে ইয়াস বলে উঠল, উপমা নামটা খুব সুন্দর। তুমি যতদিন এখানে আছো ততদিন তোমায় উপমা বলেই ডাকবো আমি। সাথে সাথে মুখ তুলে তাকালো কাশপিয়া। নজরে এলো ইয়াসের উদম চওড়া বক্ষদেশ। ইয়াসের মুখের দিকে তাকাতেই কি যেন হলো ওর। মাথা ভিজে চুলগুলো একসাথে লেপ্টে আছে কপালে ইয়াসের। সাথে চুল থেকে টপাটপ পানি পড়ছে। ফর্সা মুখশ্রীতে পানির ফোঁটা যেন মুক্তোর দানার ন্যায় চকচক করছে। এভাবে চোখের সামনে ইয়াসকে দেখে অস্বস্তি হলো কাশপিয়ার। লজ্জায় মাথাটা নুয়ে নিল। সাথে সাথে ইয়াস এতক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল। মুখের দিকে তাকিয়ে ভাবলো মেয়েটা কি লজ্জা পাচ্ছে তাকে দেখে। তবে এই অর্ধ পরিচিত মেয়েটার নামটা মনে ধরেছে ইয়াসের। শুনতে বেশ ভালোই লাগছে, উপমা। কি যেন ভেবে অজান্তেই হাসি ফুটলো ইয়াসের মুখে। উঠে গিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে ওর সামনে রেখে বলল, এটা নাও, চেঞ্জ করে নাও। মাথা তুলে ইয়াসের দিকে মুখ পানে তাকালো কাশপিয়া লোকটার কথা শুনে। লোকটার কথার মানে বুঝে উঠতে পারল না সে। চেঞ্জ করবে মানে? ওনার সামনে কিভাবে চেঞ্জ করবে ও? ইয়াস লক্ষ্য করলো মেয়েটার চাহনি। নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো এটা বলে দিয়ে। খেয়ালই করেনি তখন। গলা খাকারি দিয়ে এবার ইয়াস বলল, না মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। এত অবাক হলে যে? কাশপিয়া তখন মাথা নিচু করে মিনমিন করে বলে উঠল ইয়াসকে, অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। মেয়েটার কথা শুনে ভ্রু কুচকালো ইয়াস। মেয়েটাকে দেখে যতটা না লাজুক মনে হয়, আদৌ কি সে এমন? ইয়াসের মনে হচ্ছে সে অতি চঞ্চল মেয়েটি। কাশপিয়া মাত্রই বেরিয়েছে শাওয়ার নিয়ে। পরনে থাকা বিয়ের শাড়িটা পাল্টে পড়েছে একটা থ্রি পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওরই শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল ইয়াস। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতেই দুটো ছেলে মেয়ে এলো সেখানে। হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল ইয়াসকে। ড্রাইভিং সিটে বসে থাকা ইয়াসের পাশের সিটেই বসেছিল কাশপিয়া। ছেলে মেয়ে দুটো উৎফুল্ল হয়ে কথা বলতে চেয়েছিল তার সাথে, কিন্তু তাদের খুশিতে জল ঢেলে দিয়ে গাড়িটা স্টার্ট করে দিল ইয়াস। গাড়ির জানালা দিয়ে কাশপিয়া তাকিয়েছিল পেছনে। দেখতে পেয়েছিল ছেলে মেয়ে দুটো রাগান্বিত মুখশ্রী। ভাবতে ভাবতে রুমে এসে দেখলো রুমে কেউ নেই। স্বস্তি পেল বেশ। বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরো অচেনা তার কাছে। ইয়াসার সাথে পরিচয় কিছুক্ষণ আগে। এই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেই ছিল না তার। কি ভেবে যেন দীর্ঘশ্বাস ছাড়ল কাশপিয়া। বিছানায় রাখা ল্যাপটপটাতে হাত দিতেই কানে ভেসে আসলো কারো কর্কট কণ্ঠ, হাত দেবে না ওটাতে। ভয়ে হাতটা সরিয়ে নিল কাশপিয়া ইয়াসের কথা শুনে। ভাবক দৃষ্টিতে কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কাশপিয়া, কেন? ওটাতে কি আছে? আপনা আপনি ভ্রু কুঁচকে এলো ইয়াসের। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা কোনো কালেই পছন্দ নয় তার। আর এই মেয়ে কিনা কিছুক্ষণের পরিচয়ে কৈফিয়ত চাইছে ওর থেকে। ইয়াস এবার রেগে বলে উঠল, নিজের মতো থাকো, আমার কোনো বিষয়ে ভুলেও নাক গলাবে না। বেশি কথা বললে যেখান থেকে নিয়ে এসেছি আবার সেখানেই ছেড়ে আসবো। প্রত্যুত্তরে কাশপিয়া আর কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। ইয়াস এবার দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। কাশপিয়া কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে কাশপিয়াকে আগলে রাখার চেষ্টা করেছেন সবসময়, কিন্তু মামি কখনো আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে সবসময় পড়াশোনা করতে চাওয়া 18 বছরের কাশপিয়াকে তুলে দিচ্ছিলেন এক চল্লিশার্ধ বয়সের লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে কাশপিয়ার একমাত্র ভাই আছে, নাম তার কৌশিক, যে কিনা বাইরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। বিয়ের কথাটা শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছিল ওর। মুখের উপর যা তা বলে দিয়েছে ওনাকে। ফলস্বরূপ মামির শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়েছে কাশপিয়ার গালে। বিছানায় বসে কথাগুলো ভাবছে কাশপিয়া। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে ওর। অন্য হাতের সাহায্যে মুছে নিয়েছে চোখে সেই পানিটুকু। ইয়াস দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে এতক্ষণ। মেয়েটা কান্না করছে,
কোনোভাবে কি ইয়াসের কথায় রাগ করেছে সে? করলে করুক, ইয়াসের কি আসে যায় তাতে?